ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। গাজল সিভিল সার্ভিস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি কাজল স্যার। আমি আপার প্রাইমারি যে টেট এক্সাম হবে সেখানে যে সিলেবাস রয়েছে সেখানে সিডিপিটা পড়াবো। তো আমি হাজির হয়েছি সিডিপির প্রথম ইউনিটটা নিয়ে। প্রথম ইউনিট কী রয়েছে? কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। এই পার্টটা আমি পড়াবো, পুরো পার্টটাই পড়াবো, সিডিপির যে পার্টগুলো রয়েছে। তো আজকে এই পার্টটা আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। যদি কোনো ডাউট থাকে নেক্সট ভিডিওতে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। তবে আমি একটা ছোট্ট গল্প বলছি। গল্পটা হচ্ছে রাহুল এবং জয়। তাদের বয়স 10 বছর এখন। তারা পাহাড়ের কোনো এক পাহাড়ি গ্রামে থাকে এবং দুজনেই একটা পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়ে। তো তারা রীতিমতো দুজনে বন্ধু মিলেই স্কুলে যাওয়া আসা করে। কিন্তু রাহুল অ্যাকচুয়ালি ফিজিক্যালি ভীষণ স্মার্ট, স্ট্রং, মানে হি ইজ সো মাচ স্ট্রং, স্মার্ট অ্যান্ড ফ্যাটি অলসো। বাট বিসাইড জয় হচ্ছে কি একটু উইক, রোগা পটকা। এই হচ্ছে তাদের দুজনের বিবরণ। তো সেই রাহুল এবং জয় দেখা গেল 10 বছর পর তারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারা কলেজে পৌঁছেছে এবং দেখা গেল যে আগের তুলনায় রাহুল যেমন ছিল ছোটোবেলায় তার থেকে আরও স্ট্রং হয়েছে, আরও ফিজিক্যালি আরও তার হাইট বেড়েছে, ওয়েট বেড়েছে। এবং অন্যধারে জয় সেই রোগা পটকাই রয়েছে। কিন্তু দেখা গেল জয়ের মধ্যে বিহেভিয়ারাল অনেক চেঞ্জেস এসেছে। সে ভালো কমিউনিকেট করতে পারে, সে ভালো কবিতা বলতে পারে, সে ভালো স্পিচ দিতে পারে, তার লজিক্যাল অ্যাবিলিটি অনেক ভালো। এই গল্পটা আমি কেন বলছি? অ্যাকচুয়ালি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এইটাকে বোঝানোর জন্যই আমি এই গল্পর অবতারণ করলাম। কেন রাহুলের গল্প বললাম? রাহুল কিন্তু ফিজিক্যালি খুব স্ট্রং। তারা একসাথে স্কুলে গেছে, একসাথে পড়াশোনা করেছে, কিন্তু তারা কিন্তু একই রকমের নয়। আমাদের কোশ্চেন আসতে পারে তাহলে তারা একই রকমের নয় কেন? এই যখনই কোশ্চেনটা আমাদের আসবে যে হোয়াই দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আর এই কোশ্চেনের বেসিসেই আমাদের আলোচনা করতে হবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা ভীষণ ভাইটাল অ্যান্ড নেসেসারি পার্ট অফ দ্য পেডাগোগি। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কী বোঝাতে চাইছি। গ্রোথ মিন্স, এখানে একটা ছোট্ট আমি একটা সংজ্ঞা দিয়েছি যে অ্যাকর্ডিং টু এলিজাবেথ হারলক কি বলেছে? গ্রোথ ইজ এ চেঞ্জ ইন সাইজ, ইন প্রপোর্শন, আর হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড ফিচার্স অ্যান্ড অ্যাকুইজিশন অফ দ্য নিউ ওয়ান্স। কী বোঝাচ্ছে? যে তার হাইট, ওয়েট, এই সমস্ত তার ফিগারেশন চেঞ্জেস আসবে। এবং সে একটা ছোট্ট বাচ্চা ছিল, এইটুকু বাচ্চা ছিল, সে একদিন একটা পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলো, তার মানে তার গ্রোথ হলো। এবার প্রশ্ন আসে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী বলা হচ্ছে? ডেভেলপমেন্ট মিন্স এ প্রগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জেস দ্যাট অকার্স ইন এ orderly practicable pattern as a result of the maturation and experience। কথাটা কিন্তু ভীষণ ভাইটাল। ডেভেলপমেন্ট সিকোয়েন্স মেনে হয়, ডেভেলপমেন্ট একটা প্যাটার্ন মেনে হয়, ডেভেলপমেন্ট ইজ আ প্র্যাকটিকেবল, এবং এটা মানে এক্সপিরিয়েন্স এবং আরেকটা হচ্ছে ম্যাচুরেশন, এই দুটোর মধ্যে গেইন করতে হয়। এমনি কিন্তু ডেভেলপমেন্ট হবে না। বাংলাতেও আমি ওপরে লিখে দিয়েছি যে মানব জীবনের বিকাশ প্রক্রিয়ায় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। অনেকেই এই দুটি শব্দকে একে অপরের সমর্থক বলে মনে করেন, কিন্তু বাস্তবে এদের অর্থ এবং ব্যাপ্তি কিন্তু ভিন্ন, যেটা আমি এই গল্পের মাধ্যমে অলরেডি বলে দিয়েছি। আশা করি সবার কাছে এই ধারণাটা ক্লিয়ার। ডেভেলপমেন্ট এখানে বলে দিচ্ছি, ডেভেলপমেন্ট বোঝায় সর্বাঙ্গীন পরিবর্তন, যা মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, সমস্ত নৈতিক সমস্ত দিকের পরিবর্তন ঘটবে, তবেই তাকে আমরা ডেভেলপমেন্ট বলবো।
তো যাকে এটা ডেভেলপমেন্টের ছোট্ট ছোট্ট ডেফিনেশনগুলো আমি আলোচনা করলাম। তো ডেভেলপমেন্ট সম্পর্কে আরও কিছু আলোচনা করছি, কিছু বৈশিষ্ট্য দেখে নিচ্ছি। তো যেহেতু আমাদের সিলেবাসে গ্রোথ রয়েছে, মানে ডেভেলপমেন্ট রয়েছে, পাশাপাশি আমি গ্রোথটা আলোচনা করলাম। তো অ্যাকচুয়ালি এই যে গ্রোথ, এই স্টার্টিং যদি করতে যাই, যদিও আমি এডুকেশনের স্টুডেন্ট বা ছাত্র, পাশাপাশি এডুকেশনের শিক্ষক, তো সেই অনুযায়ী বায়োলজিক্যাল সায়েন্সেস যেখানে রয়েছে সেখানে আমরা জানি যে একটা ভ্রূণের যাত্রাপথ, মানে এটা শুরু হয় একটা সেল দিয়ে, এবং সেলের আগে যদি আমরা আরেকটু আলোচনা করি সেখানে দেখতে পাবো যে মেল অ্যান্ড ফিমেল দুটো অপোজিট মানুষ বা অপোজিট সেক্স রয়েছে, এবং তাদের একজনের স্পাম আরেকজনের ওভাম মিলে একটা ছোট্ট মানে একটা সেল বা একটা জাইগোট তৈরি করলো। সেই জাইগোটটা ভাঙলো, ভেঙে 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 একটা কি বলবো, মানে প্রথমে তার বলের মতো থাকে, তারপরে একটা শেপ নিল, মাথা এরকম করে করে মাথা, তারপরে গলা, তারপরে বডি, হাত পা, এরকম করতে করতে তার একটা শেপ হলো। কিন্তু মাতৃগর্ভেও কিন্তু মানুষের মধ্যে ডেভেলপমেন্ট চলতে থাকে। এটা আমরা কি করে বুঝবো সেটা আমরা পরে বলছি। যাকে এটা হচ্ছে গ্রোথ স্টার্ট হচ্ছে, পাশাপাশি ডেভেলপমেন্ট স্টার্ট হচ্ছে। মানে মাতৃগর্ভ থেকে কিন্তু গ্রোথও যেমন স্টার্ট হয়, মাতৃগর্ভ থেকে কিন্তু আমাদের ডেভেলপমেন্টও স্টার্ট হয়। কিন্তু গ্রোথ একটা নির্দিষ্ট এজ বা একটা সার্টেন টাইমে গিয়ে স্টপ হয়ে যায়, বাট ডেভেলপমেন্ট ইট নেভার এন্ডস, এটা কখনোই থামে না। ইটস কি বলবো, মানে ইটস স্টার্টস ফ্রম ওম টু টোম, একদম মাতৃগর্ভ থেকে একদম মানুষের মৃত্যু অবধি চলতে থাকে। যাকে তার আগে আমরা একবার বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি বিকাশের বা ডেভেলপমেন্টের, তাহলে আমাদের ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণাগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। বিকাশ হলো সামগ্রিক পরিবর্তনের একটি প্রক্রিয়া, অর্থাৎ বিকাশ তখনই সম্পূর্ণ হওয়া সম্ভব যখন বৃদ্ধি ও পরিণমন উভয় যথাযথভাবে সম্পূর্ণ হবে। অবশ্যই গ্রোথ যদি যথাযথ না হয় তাহলে কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। এমন নয় যে সবসময়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। মানে প্রপার ডেভেলপমেন্ট, গ্রোথ না হলে কিন্তু প্রপার ডেভেলপমেন্টও হয় না। তো ডেভেলপমেন্ট অবশ্যই এক্সপিরিয়েন্স এবং পরিণমনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়। আমরা আরও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমরা ম্যাচুরেশন বা পরিণমন কী, এক্সপিরিয়েন্স বা টাইম ইন টাইম যেই আমাদের যেগুলো ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে প্রক্রিয়াটি সারা জীবন ধরে চলে, অর্থাৎ এটি ধারাবাহিক প্রক্রিয়া। অলরেডি আমি বলেছি যে একটা সময়ে গ্রোথ হয়তো থেমে যায়, একটা সার্টেন এজে আমাদের আর আমি আর বড় হব না, আমি আর বাড়বো না, হয়তো আমি কখনো বয়সের ভারে কখনো আমি নুজ্জ হয়ে যেতে পারি, রোগা হয়ে যেতে পারি। কিন্তু এটাকে কিন্তু সাইকোলজি, অ্যাকর্ডিং টু সাইকোলজি, ইট নেভার কনসিডার অ্যাজ এ ডেভেলপমেন্ট। এটাকে কিন্তু ওই যে একজন মানুষ রোগা হয়ে গেল বা রোগে সে পাতলা হয়ে গেল বা শীর্ণকায় হয়ে গেল, এটা কিন্তু ডেভেলপমেন্ট হিসাবে কনসিডার করা হয় না। যাকে পরবর্তীতে আমি কোথাও লিখেও দিয়েছি হয়তো। তারপর হচ্ছে বিকাশের পরিমাপ গুণগত পরিমাণগত উভয় হতে পারে। আমরা জানি গ্রোথ অলওয়েজ পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ, বাট ডেভেলপমেন্ট অলওয়েজ কোয়ালিটেটিভ। এই কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ কি আরও বিস্তারিত আমি বলবো, তার আগে জাস্ট বৈশিষ্ট্যগুলো আমরা খুব লাইটভাবে একবার আলোচনা করে নিচ্ছি। তারপর হচ্ছে জীবনের সমস্ত রকম পরিবর্তনই বিকাশের অন্তর্গত। ওই যে আমি বলে দিলাম আগেই যে তবে রোগে আক্রান্ত হয়ে কোনো মানুষের যদি ফিজিক্যাল চেঞ্জেস আসে আর তার ফলে যদি তার মেন্টাল ইলনেসের ফলে তার দেখা গেলো মানসিকতাগুলো খিটখিটে হয়ে গেছে, সে কনফ্লিক্ট বা বিভিন্ন রকমের কি বলবো অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, সেগুলো কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে পড়ে না বা কনসিডার করা হয় না। তারপর হচ্ছে বিকাশ সর্বদা স্তর ভিত্তিক পরিবর্তনকে নির্দেশ করে। এটা খুব ভাইটাল কথা। আর ডেভেলপমেন্ট অবশ্যই স্তর ভিত্তিক হয়। মানে একটা বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে কিন্তু সে দৌড় দেবে না। সে কী করবে, সে প্রথমে তার ব্রেনটাকে বা মাথাটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে, তারপরে তার বডিটা শক্ত হবে, হাত শক্ত হবে, পা শক্ত হবে, তারপরে সে হাঁটার চেষ্টা করবে, দু একবার আছাড় খাবে, পড়বে, তারপরে সে আস্তে আস্তে হাঁটতে শিখবে। তার মানে কি, একটা বাচ্চা প্রথমেই কিন্তু জন্মেই কিন্তু সে দৌড় দিচ্ছে না, কি করছে, সে একটা সিকোয়েন্স মেনটেন করে সে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। মানে ওই যে প্রথমে জন্মালো, মাথা সোজা হলো, হামাগুড়ি দিল, উঠে দাঁড়ালো, তারপরে সে আস্তে আস্তে হাঁটলো, তারপরে সে দৌড় দিল। যদি এই কথাগুলো খুবই কমন,
যাকে আরেকটা ভাইটাল পয়েন্ট, সেটা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে বিকাশের নীতিসমূহ, প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট। এটা ভীষণ জরুরি। এখানে কয়েকটা কনসেপ্ট, আরও প্রচুর প্রিন্সিপালস রয়েছে যেগুলো আমি স্লাইডে আনিনি, তবে পরবর্তীতে চেষ্টা করবো এটাকে আরও মানে এটাকে আরও কভার করে দেওয়ার। যেমন প্রথমে রয়েছে প্রিন্সিপালস অফ দ্য টোটালিটি। প্রথমেই বা শুরুতে আমি বলে দিয়েছিলাম যে ডেভেলপমেন্ট ইজ দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান চাইল্ড। ডেভেলপমেন্ট মানে এরকম না যে একটা বাচ্চা স্কুলে গেল, সে ভালো পড়াশোনা করলো মানে তার ডেভেলপড হলো, এরকম না। ডেভেলপ কিন্তু সব দিকেই কনসিডার করা হয়, অবজার্ভ করা হয় তার বিহেভিয়ার, তার মেন্টাল ম্যাচুরেশন, তার কমিউনিকেশন স্কিল, তার লজিক্যাল অ্যাবিলিটি, এই সমস্ত কিছু দিকগুলো কিন্তু ধরা হয়। এই জন্য বলছে প্রিন্সিপাল অফ দ্য টোটালিটি। দ্যাট মিন্স ডেভেলপমেন্ট মিন্স ইট ইজ দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, দ্যাট ইজ বাট দ্যাট আর সোশ্যালি, ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি, এখন আছে কালচারালি, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়ে। তারপরে চলে আসি আমরা বিকাশের ক্রমধারার নীতি, সিকুয়েন্সিয়াল প্রিন্সিপাল। অলরেডি আমি এর আগেই বললাম যে একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু ডেভেলপমেন্ট হয়, এটা কিন্তু প্রিন্সিপাল। ওই যে বৈশিষ্ট্যতে যেমন আলোচনা করলাম বা দেখালাম, এটা পাশাপাশি কিন্তু প্রিন্সিপালের মধ্যেও পড়বে, মানে সিকুয়েন্সিয়াল প্রিন্সিপাল। এই যে এখানে যেমন উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে হামাগুড়ি, হাঁটা, দৌড়ানো। বা যদি আমরা মাতৃগর্ভে দেখি, একটা ভ্রূণ যখন ওই যে বললাম স্পাম বা ওভাম একসাথে মিলিত হলো, তারপরে একটা সেল তৈরি হলো বা জাইগোট যাকে আমরা বলছি, সেই বাচ্চাটা সেই সেলটা আস্তে আস্তে বড় হলো মাতৃগর্ভে। প্রথমে কিন্তু হঠাৎ করে একটা সেল হলো, হাত পা গজিয়ে গেল, পা আসলো, এরকম নয় কিন্তু। প্রথমে শেপ আসলো কার মাথার, চোখ, মুখ, আস্তে আস্তে ওপর থেকে নিচে। ফলে এখানে একটা কনসেপ্ট আসবে, পরে আমরা দেখে নেব যে সেপালোকোডাল, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, এই কথাটা এখানে প্রযোজ্য, যাকে আমি একটু পরে আলোচনা করি। তার আগে বলে দিচ্ছি যে সিকুয়েন্সিয়াল মেনটেন করে চলে এক কথায়। তারপর হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, এটা ভীষণ ভাইটাল কথা। আমরা সবাই বাচ্চাদেরকে বাড়িতে সচরাচর দেখি, কিন্তু আমরা কখনো এটাকে মার্ক করি না। কি মার্ক করি না? জেনারেল টু স্পেসিফিক প্রিন্সিপাল কথাটা কি? যে একটা বাচ্চা, এই বাচ্চাকে এই পেনটা, সাপোজ এই পেনটা দিয়ে আমি এক্সাম্পল দিতে পারি। এই একটা যদি 2 বছরের বাচ্চাকে, বা সরি 2 বছর বলবো না, 2 মাসের বাচ্চাকে যদি আমি পেনটা দিই, সে পেনটা ধরার জন্য কিন্তু পুরো হাতটা ব্যবহার করবে, পুরো হাত। কিন্তু সে জানে না যে এই পেনটা ধরার জন্য 2টো আঙুলি যথেষ্ট। তাই বলছে জেনারেল টু স্পেসিফিক। ডেভেলপমেন্ট বয়সের সঙ্গে সঙ্গে যখন তার ম্যাচুরেশন আসবে, যখন সে বাড়বে, তখন সে বুঝতে পারবে যে পেনটা ধরার জন্য এই পুরো হাত ব্যবহার করার দরকার নেই, আমার 2টো আঙুলি এনাফ। এটাই বলছে জেনারেল টু স্পেসিফিক, মানে সে প্রথমে হোলভাবে আচরণ করে, সামগ্রিকভাবে আচরণ করে, আস্তে আস্তে সময়ে সময়ে সে যখন বুঝতে পারে, জানতে পারে, যখন তার অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে শুরু করে, তখন সে স্পেসিফিক বিহেভিয়ার করে। এটাই হচ্ছে জেনারেল টু স্পেসিফিক প্রিন্সিপাল। তারপরে চলে আসছি আমরা সেফালোকোডাল অ্যান্ড প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। এটা পরীক্ষায় অনেকবার এসেছে, অনেক পরীক্ষায় এসেছে যে সেফালোকোডাল ডেভেলপমেন্ট মিন্স বা সেফালোকোডাল ডেভেলপমেন্টটা কোন ধারাকে ইঙ্গিত করে। বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসে, যাকে জাস্ট আমি ধারণাটাকে ক্লিয়ার করে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য সেফালোকোডাল অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রক্সিমোডিস্টাল। বিকাশের ধারা, ওই যে প্রথমে যেটা আমি উদাহরণ দিলাম, যে সেফালোকোডাল মানে হচ্ছে একটা মানব শিশু জন্মালো, তার ডেভেলপমেন্টটা কিন্তু কখনো পা থেকে শুরু হবে না, হাত দিয়ে শুরু হবে না, কী হবে? মাথা থেকে শুরু হবে। মানে একটা শিশু সবে তার বয়স 8 থেকে 20 দিন, সেই সময় কি করবে একটা শিশু? সে তার মাথাটার ব্যালেন্সটা ধরে রাখার চেষ্টা করবে। প্রথমে সে মাথা যে কোনোভাবে, একটা বাচ্চাকে যদি কোলে নেওয়া হয়, সে কিন্তু মাথা তোলার চেষ্টা করে, মাথাকে তোলার চেষ্টা করে, আবার নেমে যাবে, আবার পড়ে যাবে। তো এটা হচ্ছে মাথাকে ব্যালেন্স করার চেষ্টা। তারপরে কি হলো? ঘাড়টা শক্ত হবে, তারপরে বডি, কোমর, তারপরে পা। তো এখানে এই যে সেফালো মিন্স হচ্ছে হেড, আর হচ্ছে কোডাল মিন্স হচ্ছে টেল।
তো এটা বলছে সেফালোপোডাল মানে হচ্ছে হেড টু টো বা টো, মানে যে ডেভেলপমেন্টটা মাথা থেকে পা অবধি হয় তাকেই বলা হয় সেফালোপোডাল। প্রক্সিমোডিস্টাল কি? প্রক্সিমোডিস্টাল হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরাল, ভিতর থেকে শুরু হলো, মানে মাথা থেকে না, পাও থেকে না, প্রথমে ঘাড় বা হাত থেকে শুরু হলো, হাত এটা শক্ত হলো, এটুকু শক্ত হলো, এটুকু শক্ত হলো, তারপরে সে আঙুল অবধি গেল। মানে বিকাশের ধারাটা কি হচ্ছে সেন্টার থেকে, মানে ইনার সাইড থেকে আস্তে আস্তে বাইরের দিকে আসা, এটাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। এটা ল্যাটিন শব্দ প্রক্সিমো, প্রক্সিমো মিন্স হচ্ছে নেয়ার, আর হচ্ছে ডিস্টাল, ডিস্টাল মিন্স হচ্ছে ফার, মানে কাছে থেকে দূরে। এখানে ছিল, আস্তে আস্তে এটা প্রসারিত হয়ে হাত দিয়ে একদম আঙুল অবধি পৌঁছালো, যে ডেভেলপমেন্টটা তাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। এটা নিয়ে পরে আবার বিস্তারিত আলোচনা করব। আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে সবার। এবার নেক্সট আসছে উঠছে, অনেকটা চলে গেল। বিকাশের পৃথকতার নীতি বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস প্রিন্সিপাল। ওই যে প্রথমেই আমি একটা গল্প দিয়ে শুরু করেছিলাম যে ডেভেলপমেন্ট কিন্তু সবার একইভাবে হয় না, একই রকমের গতিতে হয় না। এখানে কিন্তু সেই নীতিটা প্রযোজ্য, বা সেটাকে উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি। তাই বলছে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস প্রিন্সিপাল। প্রত্যেকের বিকাশের ধরন বা ধারা আলাদা, আমরা আশেপাশে আমাদের চারিদিকে তাই দেখি। সবার ডেভেলপমেন্ট মোটামুটি মানে আমরা বলবো সবারই হয়, কিন্তু সবার একই রকমের গতিতে হয় না। এইটাই হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস প্রিন্সিপাল বা ডিফারেন্স প্রিন্সিপাল। তারপর হচ্ছে বিকাশের আন্তঃসম্পর্কীয় নীতি, বলছে ইন্টার রিলেশন প্রিন্সিপাল। বলছে এটা স্বাভাবিক কথা, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ নেসেসারি, গ্রোথ অর ডেভেলপমেন্ট? বোথ আর নেসেসারি, মানে ফর আ চাইল্ড, ফর হিজ অর হার অল রাউন্ড ডেভেলপমেন্ট। একটা বাচ্চা হঠাৎ করে হয় না, আমরা মাঝে মাঝে দেখি ওই যারা বিভিন্ন লোকোমোটর হয় বা ছোট বাউনের, তাদের কিন্তু হয়তো কখনো কখনো সে পড়াশোনায় অনেক ভালো অনেক সময়, কিন্তু তারা হীনমন্যতায় ভোগে, তার গ্রোথ হয় না। তো এই জায়গাটা এরকম যে একটার সাথে যদি আরেকটা ইন্টার রিলেটেড না হয়, বা যদি তাহলে কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা তৈরি হয়। যে বাচ্চাটা একটু মানে তোমরা খোঁজ নিয়ে দেখবে, যে বাচ্চাটা একটু বাউন্ড টাইপের বা একটু ছোটো, বা তাকে স্কুলে অনেক বন্ধুরা তার পাড়া প্রতিবেশীরা খেপায়, তার মধ্যে কিন্তু একটা হীনমন্যতা তৈরি হয়, ফলে তার কিন্তু বিকাশ আটকে যায়, অনেক ক্ষেত্রে আটকে যায়। তো সেই দিকগুলো যে ইন্টার রিলেশন প্রিন্সিপাল, মানে আমরা বিকাশের সাথে কিন্তু গ্রোথের সাথে কিন্তু বিকাশের একটা সম্পর্ক আছে, অতপ্রতভাবে জড়িত বিকাশ এবং গ্রোথ। তারপর হচ্ছে বিকাশের ধারাবাহিকতার নীতি, এটা আমি প্রথমেই বলে দিয়েছি যে কন্টিনিউইটি প্রিন্সিপাল। বিকাশ লাইফ লং প্রসেস, এটা সারা জীবন ধরে চলতে থাকে এবং এটা কোনো দিনও শেষ হয় না যতদিন না মানুষ মৃত্যুবরণ করে। তার মানে যেদিন আমি মরে যাব সেদিন আমার বিকাশও আটকে যাবে। তারপর হচ্ছে বিকাশের পূর্ব নির্ধারিত ধারানীতি, প্রেডিক্টেবল প্যাটার্ন প্রিন্সিপাল। অবশ্যই আমি এটা বলে দিয়েছি, বিকাশ একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক মেনটেন করে, একটা প্যাটার্ন মেনটেন করে, কারণ হঠাৎ করেই এগুলো কিন্তু আগে থেকেই, কারণ আমরা জানি যে একটা বাচ্চা জন্মালে সে প্রথমে কাঁদবে, সে মা বলে ডাকবে না, সে কিন্তু কান্না করবে। তার মানে কি একটা প্রেডিক্টেবল প্যাটার্ন, একটা প্যাটার্ন আছে যে এরপরে এটা হবে, এরপরে এটা হবে, এরপরে এটা হবে, এই যে একটা প্রেডিক্টেবল। তারপরে এখানে যাকে আমি ওই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাকেই আরও সুন্দর করে তুলে ধরার জন্য জাস্ট একটা কম্পেয়ার সেট করেছি, কম্প্যারিজন নিয়ে এসেছি। আর ডেফিনেশনের দিক দিয়ে যে কথাগুলো আমি বললাম, দেহের আকার, গ্রোথের ক্ষেত্রে দেহের আকার, ওজন, উচ্চতা বৃদ্ধি হয়, বলে দিয়েছিলাম ইনক্রিজ ইন সাইজ ইন প্রপোর্শন,
হাইট ওয়েট যেগুলো রয়েছে এগুলো। ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী হয়, শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় পরিপক্কতা। আবেগীয় পরিপক্কতা এই কথাটা কিন্তু ভীষণ জরুরি, কারণ ইমোশনাল ম্যাচুরিটি এটা কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই প্রভাব বিস্তার করে। আজকে যত রকমের দ্বন্দ্ব আমাদের এই মডার্ন এজে, সমস্ত কিছু কিন্তু এই ইমোশনাল ম্যাচুরিটির উপরে ডিপেন্ড করে হয়। ইমোশনালিটি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে এটা কল্পনা করা যায় না। যাকে এগুলো আমরা যখন আলোচনা করব, যখন আরও বিভিন্ন রকমের ক্লাসগুলো নেব, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার হচ্ছে নেচার বা ধরনের দিক দিয়ে। কি ধরনের দিক দিয়ে আমি আগেই বলেছি, এটা হচ্ছে গ্রোথটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, ডেভেলপমেন্টটা হচ্ছে কোয়ালিটেটিভ। ডিউরেশন, গ্রোথ একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী হয়, একটা সার্টেন টাইম, সার্টেন এজের পরে এটা আটকে যায়। যেমন আমি বললাম আমি আর বাড়বো না, আমার আর হাইট বাড়বে না, কিন্তু ডেভেলপমেন্ট লাইফ লং প্রসেস, এটা সারা জীবন ধরে চলতে থাকে। এইবার আসি ভিজিবিলিটি। ভিজিবিলিটি কি, গ্রোথটা কিন্তু খালি চোখে দেখা যায়। একটা বাচ্চা ছোটো থেকে বড় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটা 5 বছরে ওটা হাইট ছিল এইটুকু, 15 বছরে হাইট হয়ে গেছে এতটা। তার মানে এই চেঞ্জেসটা আমরা দেখতে পাই, কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই চেঞ্জেসগুলো দেখা যায় না। দেখা যায়, সবার ক্ষেত্রে এটা সম্ভব নয়। এটা হচ্ছে একটা কি বলবো, মানে অবজারভেশন করতে হবে, অবজারভেশনের মধ্যে দিয়ে আমরা এটাকে দেখতে পাই। এবং আধুনিককালে বিভিন্ন রকমের টেস্ট, সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের কনসেপ্ট বা ইন্টেলিজেন্স টেস্ট আবিষ্কার হয়েছে ডেভেলপমেন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য। যাকে ডেভেলপমেন্ট আসলে ওই বিহেভিয়ার দেখে আমাদের নির্ণয় করতে হয়। স্কোপ কী রয়েছে, ওই বললাম স্কোপ একটা লিমিটেড টাইম অবধি ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, আর ইনক্লুড মেন্টাল সোশ্যাল চেঞ্জেস। এক্সাম্পল ওই ইনক্রিজ ইন চাইল্ডস হাইট ওয়েট, এগুলো হচ্ছে ইমপ্রুভিং অফ থিঙ্কিং অ্যাবিলিটি, লজিক্যাল অ্যাবিলিটি সে উপস্থাপন করবে, আরও কিছু অনেক রকমের সে তার ম্যাচুরিটি দেখাবে। এখানে হচ্ছে বিকাশের ক্ষেত্র বা এরিয়াস অফ দ্য ডেভেলপমেন্ট কী কী রয়েছে, কোন কোন দিকে আমি প্রথমে বলেছিলাম কোন কোন দিকে মানুষের ডেভেলপড হয়। ডেভেলপমেন্ট মিন্স অল রাউন্ড চেঞ্জেস। কী কী হবে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, এই যে আমরা সামনেই পড়বো কগনিটিভ থিওরিস, বিভিন্ন ওই যে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। তারপরে রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট। এগুলো সমস্ত কিছু থিওরি আছে যেগুলো আমরা পরবর্তীতে এক একজন সাইকোলজিস্ট এক এক ব্যাকগ্রাউন্ড থেকে দেখিয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে স্টেজেস অফ দ্য ডেভেলপমেন্ট। আর্নেস্ট জন, পিকুনাস থেকে অনেকেই মানব শিশুর যে জন্মের পর থেকে যে ডেভেলপড হয় বিভিন্ন ভাগে ভাগ করেছেন, বিভিন্ন ধারায় ভাগ করেছেন। আমি একটা কমন ধারাকে এখানে তুলে ধরেছি, সেটা হচ্ছে ইনফ্যান্সিতে এক রকমের ডেভেলপমেন্ট হয়, চাইল্ডহুডে এক রকমের ডেভেলপমেন্ট হয়, অ্যাডোলেসেন্স পিরিয়ডে এক রকমের ডেভেলপমেন্ট হয়, আর হচ্ছে অ্যাডাল্টহুড বা প্রাপ্তবয়স্ক। তো এই ভাগগুলো আরও ভেঙে ভেঙে আরও অনেকগুলো ভাগ আছে। চাইল্ডহুডে যেমন ভাগ আছে, ইনফ্যান্সিতে আছে। এই ভাগগুলো আমরা পরবর্তীতে একটা ভিডিওতে পুরো ভেঙে আলোচনা করে দেব। এবার যেটা আসি, প্রথমে বলেছিলাম যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট, মানে যে সমস্ত ফ্যাক্টরগুলো মানে ডেভেলপমেন্টকে প্রভাবিত করে বা যার ফলে আমরা এই ডেভেলপমেন্টের বিভিন্ন চেঞ্জেসগুলো দেখতে পাই। আমরা জানি যে হেরিডিটি কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করে। যেমন একই পিতামাতার সন্তান একই রকমের কিন্তু হয় না। তো সেক্ষেত্রে কী হয়, এই হেরিডিটি, এনভায়রনমেন্ট, নিউট্রিশন, এডুকেশন, সোশিও ইকোনমিক কন্ডিশন, আজকাল যুগে যেটা হচ্ছে মানে কি বলবো, পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, কালচারাল অ্যাটমসফিয়ার, এই সমস্ত কিছু কিন্তু প্রভাব বিস্তার করে
এই ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে। তাই কোশ্চেন আসতেই পারে যে ডেভেলপমেন্টে কি হেরিডিটির কোনো প্রভাব থাকে? অবশ্যই থাকে। নিউট্রিশন অবশ্যই, আমরা যদি ঠিকঠাক পুষ্টি না নিই, অনেকে আছে যে খাবার দাবারে কন্ট্রোল নিই, খাবার দাবারও কিন্তু আমাদের শরীর গঠন তথা মানসিক গঠন অনেকভাবে সাহায্য করে। তো ঠিকঠাক যদি নিউট্রিশন না হয় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না। বিভিন্ন রকমের ওই ভিটামিন, তারপর হচ্ছে যে কার্বোহাইড্রেট জাতীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে, যেগুলো ওই মাইক্রো এলিমেন্টস, ম্যাক্রো এলিমেন্টস, বিভিন্ন যেগুলো এলিমেন্টসগুলো রয়েছে, সেগুলোর অভাবে আমাদের বিভিন্ন রকমের রোগ হয়, ফলে আমাদের ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না, আটকে যায়। তো এগুলোও আলোচনা করা হবে। তো তারপর আমরা দেখে নিই ইম্প্যাক্ট অফ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অন মডার্ন এডুকেশন। মানে আমি ডেভেলপমেন্ট এবং গ্রোথ কেন পড়ব? আমি প্রথমে বলেছিলাম যে আমরা সমস্ত কিছু পড়ার পিছনে কিন্তু আমাদের উদ্দেশ্য আছে একটা। উদ্দেশ্যটা কি? যে হাউ টু ডেভেলপ আওয়ার সোসাইটি, হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। কীভাবে এটাকে ডেভেলপ করব? থ্রু সিলেবাস। আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা যখন আমরা বাচ্চারা জানবো, সেই অনুযায়ী মডার্ন ট্রেন্ডে বা মডার্ন এজে নিড বেস কারিকুলাম আমাদেরকে নিয়ে আসতে হবে, হচ্ছে ডেভেলপমেন্ট বেসড কারিকুলাম। তারপর রয়েছে টিচিং অ্যাকর্ডিং টু দ্য মেন্টাল ম্যাচুরিটি। অবশ্যই ওই যে প্রথমেই আমরা সিলেবাস আলোচনা করার সময় একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ইনক্লুসিভ এডুকেশন। একই ছাদের নিচে বিভিন্ন স্টুডেন্ট আসছে, কিন্তু সবার জন্য যদি একই রকমের টিচিং অ্যাপ্রোচ আমি অ্যাপ্লাই করি, একই রকমের সিলেবাস যদি সেম টু সেম দিয়ে দিই, তাহলে কিন্তু কখনো কখনো তার ডেভেলপমেন্ট প্রপার হবে না। ওর জন্য কিন্তু এই আমাদের সাইকোলজিক্যাল যে নলেজ, সেটা কিন্তু আমাদের থাকতে হবে। অ্যাজ এ টিচার, মানে আই হ্যাভ টু দ্য নলেজ অফ দ্য সাইকোলজি, দেন আই ক্যান আইডেন্টিফাই দ্য এক্সেপশনাল চাইল্ড ইন মাই ক্লাসরুম। আদারওয়াইজ ইট ইজ ভেরি, কী বলবো, আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। সেটা করা যাবে না। তাই আমাদের কী করতে হবে? অ্যাকর্ডিং টু দ্য মেন্টাল ম্যাচুরিটি, সেই অনুযায়ী আমাদেরকে সিলেবাস বা শিক্ষার কী বলবো, মানে ক্রমধারাটাকে নিয়ে যেতে হবে। তারপর ইমফ্যাসিস অন ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। তার একটা বাচ্চা দেখা গেল ইমোশনালি খুব সে সেন্সিটিভ, হতেই পারে। একটা ক্লাসে আমরা দেখি যে পড়াশোনায় ভালো কিন্তু ভীষণ সেন্সিটিভ। অনেকে হয় না যে লিখতে পারছে কিন্তু সে দাঁড়িয়ে বলতে পারছে না, সে স্পিচ দিতে পারছে না, এরকম কিন্তু হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে সেই সমস্ত বাচ্চার এই জিনিসগুলো, এই ক্যারেক্টারগুলো আইডেন্টিফাই করতে হবে। তারপরে সেই অনুযায়ী তাকে ডেভেলপমেন্টের ধারায় নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে রিকগনিশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অবশ্যই আমাদের এই কথা মাথায় রাখতে হবে, এটাকে কনসিডার করে তবে আমাদের ক্লাসরুমে অ্যাজ এ টিচার হিসাবে আমি কিন্তু আমার টিচিং যে অ্যাপ্রোচ, সেটাকে লিড করতে পারবো। দেখা গেলো আমার মধ্যে কোনো রকমের জ্ঞান নেই, একটা বাচ্চা দুষ্টুমি করছে, কেউ দেখা গেলো বাদাম খাচ্ছে, কেউ চকলেট খাচ্ছে, কেউ খোঁচাখুচি করছে, আমি আমার মতো করে পড়িয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু ওগুলোও কিন্তু একজন টিচারের দায়িত্ব। একটা ক্লাসরুমে একজন টিচার ভীষণ ভাইটাল রোল প্লে করে। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যদি বাচ্চাদের মধ্যে থাকে, সেগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে, তারপরে তাকে শিক্ষা দিতে হবে। তারপরে ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এডুকেশন। ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এডুকেশন আগে আমি বলেছি, কারণ এখন আর ওই এক্সেপশনাল যারা চাইল্ড রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা বিদ্যালয় খুব যদি একটা পার্সেন্টেজ রয়েছে, যে এই পার্সেন্টেজ অবধি একে কনসিডার করা যেতে পারে। নাহলে কিন্তু ওভারঅল সমস্ত স্টুডেন্টকে কিন্তু একটা ছাদের নিচে, একটা রূপের নিচে নিয়ে এসে কিন্তু শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, যাকে বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। তারপর হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড দ্য কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আমরা স্কুলে এটা করেই থাকি, যে হলিস্টিক যে প্রগ্রেসিভ রিপোর্ট কার্ড রয়েছে, সেটা কিন্তু উদ্দেশ্য এটাই, যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। একটা বাচ্চা থিওরিটিক্যাল পড়াশোনা করে কী কী মার্কস পাচ্ছে, তার পাশাপাশি স্কুলে তার বিহেভিয়ার কেমন, সোশ্যালি সে কেমন করে ইন্টারাক্ট করছে উইথ আদার পিপলস, তার লজিক্যাল অ্যাবিলিটি কেমন, সে নৈতিকভাবে মোরালি সে কতটা গুড, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ওই হলিস্টিক ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কিন্তু লেখা থাকে বা ইন্ডিকেট করা থাকে।
এগুলো আমাদের খুবই জরুরি। আর হচ্ছে গাইডেন্স ফর দ্য লাইফ লং গ্রোথ, অবশ্যই সারা জীবন ধরে যাতে একটা বাচ্চা বা একটা শিশু তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে যেন একজন যোগ্য নাগরিকে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়, তার জন্য কিন্তু তাকে গাইডেন্স দিতে হবে, সে যেন খারাপ পথে না যায়, তার যেন হয় না যে কনফ্লিক্ট যদি আসে বা ইমোশনাল ডিস্টারবেন্স তৈরি হয়, সেগুলোকে ওভারকাম করার জন্য টিচারকে গাইড হিসেবে অবশ্যই হেল্প করতে হবে, গাইডেন্স দিতে হবে, তার কাউন্সিলিং করতে হবে। তো আজ এই অবধি এই ঠিক গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের উপরে একটা ক্লাস নেব, পাশাপাশি কি বলে ডেভেলপমেন্টের যে সমস্ত দিকগুলো একটু ডিপলি ডিসকাস করতে হবে, সেগুলো আমি আর একটা পরের ভিডিওতে আলোচনা করে দেব। যেমন এখানে রয়েছে এই যে স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট, কোন কোন ধারায় কীভাবে ডেভেলপমেন্ট হয়, যখন আমি থিওরিগুলো আলোচনা করব তখন এটা আলোচনা করে দেব। আর এখানে রয়েছে এরিয়াস অফ দ্য ডেভেলপমেন্ট, কোন বয়সে কী কী ডেভেলপ করে, সেগুলো একটা বড় ভিডিও বানিয়ে বড় একটা ক্লাস নেব 30 মিনিটসের, সেখানে আশা করি এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। যাকে আজকে আমি ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কী এবং এর এরিয়া অফ দ্য ডেভেলপমেন্ট, এর প্রিন্সিপাল, তারপরে রয়েছে এর স্টেজেস, এইগুলো মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তারপরে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস কী কী রয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এগুলো মোটামুটি একটা ধারণা দিলাম। আশা করি এইখান থেকে যদি আপার প্রাইমারিতে কোশ্চেন আসে অবশ্যই তোমরা পারবে। আর যদি এখান থেকে আরও ডিপ কোশ্চেন আসে তো সে অনুযায়ী আমি অবশ্যই আর একটা ক্লাস নেবে এর উপরে। তবুও এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মডার্ন যে ইম্প্যাক্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলাম, এইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে মোটামুটি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে তার আগে সবার জন্য একটা মেসেজ, যে গাজল সিভিল সার্ভিস একাডেমি আপার প্রাইমারি টেটের জন্য খুব কোয়ালিটিপূর্ণ কোচিং বা গাইডেন্স দিচ্ছে। তোমরা যারা এখনও ভাবছো বা এখনও মানে গাইডেন্স বা কোথাও ভর্তি হওনি, আমি বলবো তোমরা অবশ্যই গাজল সিভিল সার্ভিস একাডেমিতে ভর্তি হয়ে যাও এবং আপকামিং যে আপার প্রাইমারি টেট অবশ্যই এখান থেকে ওই আপার প্রাইমারি ক্র্যাক করবে, এটা আমরা আশা রাখি। ভালো থেকো, আবার দেখা হচ্ছে।